গল্পের শুরুতে আমরা দেখতে পাবো জগদ্ধাত্রী ডক্টর শ্রীমূর্তিকে বলতে থাকে, আচ্ছা লাস্ট কবে আপনি ওনাকে দেখেছিলেন? আমি মা জগদ্ধাত্রীর দিকে তন্ময় হয়ে তাকিয়েছিলাম, তার জাগতিক রূপ দেখছিলাম। হঠাৎ করে দেখি পিছনে সন্তোষ এসে দাঁড়ালো। তখন ডক্টর শ্রীমূর্তি সন্তোষকে বলছে, কে ঘুমাবি না? অনেক রাত হয়ে গেছে, ঘুমোতে যা। তখন সন্তোষ চলে গেলে আবার ফিরে আসে, বলছে কি ব্যাপার সন্তোষ, তুই ঘুমাসনি? তখন বলে, একটা কথা বলতে এসেছি, জানিস তো ঘুম আসছিল না, একটা কথা বলতে এসেছি। অনেক আগে যখন আমরা লেখাপড়া করতাম তখন না আমি তোকে ভালোবেসেছিলাম, তোর প্রেমে পড়েছিলাম। যা শুনে ডক্টর শ্রীমূর্তি অবাক হয়ে যায় আর বলতে থাকে, বন্ধু এতদিন পর? তখন বলে, হ্যাঁ মনের কথা না বলতে পেরেছি, আমার না অনেক হালকা লাগছে। তখন ডক্টর শ্রীমূর্তি বলতে থাকে, ঠিক আছে। তো এই কথা বলে ডক্টর শ্রীমূর্তি যখন চলে যাবে তখন সন্তোষ বলে, শ্রীমূর্তি আই লাভ ইউ। তখন বলে, হ্যাঁ বন্ধু, তোমাকে আমিও অনেক ভালোবাসি। এটা বলে ডক্টর শ্রীমূর্তি চলে যায়। এদিকে সন্তোষ ঠাকুরের কাছে বলতে থাকে, আমার না আজকে অনেক হালকা লাগছে, আমি বোকা তো তাই সবকিছু বলতে পারি না, কিন্তু আজকে না বলে দিয়েছি। ওই মুহূর্তেই সন্তোষের আরেকজন বন্ধুকে দেখে বলতে থাকে, বন্ধু এত রাতে তুই? কিন্তু তখনই দেখা যায় তার ওই বন্ধুটা পিস্তল তাক করে রাখে, তাকে শুট করে দেয়, সে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। তো শ্রীমূর্তি এটা স্বয়ম্ভুকে বলতে থাকে। তখন স্বয়ম্ভু বলে, তার মানে আপনি দেখেননি? তখন শ্রীমূর্তি বলে, না আমি দেখিনি। তখন স্বয়ম্ভু বলতে থাকে, তার মানে ও আপনাকে ভালোবাসার কথা বলে নিজেকে হালকা করে চিরবিদায় নিল। তখন আমরা দেখতে পাবো স্বয়ম্ভুকে জগদ্ধাত্রী ফোন দেয়। তখন স্বয়ম্ভু ফোন ধরে, আর তখন জগদ্ধাত্রী বলতে থাকে, দুর্গা ঋষভ চলে গিয়েছে, এবার বর্দিও চলে যাবে, বাড়িটা না খুব ফাঁকা ফাঁকা লাগছে। বর্দিও না, জানো তো বর্দিও না লাগেজ গোছাচ্ছে, বাড়ি থেকে চলে যাবেন, আমার না খুব শূন্যতা লাগছে, আমার না নিজেকে খুব দায়ী মনে হচ্ছে। স্বয়ম্ভু বলছে, জগদ্ধাত্রী এই মুহূর্তে তুমি নিজেকে একটু সংযত করো, ঠিক আছে? আরেকবার জগদ্ধাত্রীর রূপ ছেড়ে জাসানালের রূপে ফিরে আসো। জগদ্ধাত্রী বলছে, মানে? তখন স্বয়ম্ভু বলছে, এখানে 4টি খুন হয়েছে, পুরনো কলেজের বন্ধু, তার মধ্যে আমাদের শ্রীমূর্তি সেনও আছেন, তাই তোমার হেল্প লাগবে। জগদ্ধাত্রী বলছে, ঠিক আছে ছাড়, আমি আসছি। শ্রীমূর্তি তারপর স্বয়ম্ভু থেকে ফোনটা নিয়ে নেয় জগদ্ধাত্রীর সঙ্গে কথা বলার জন্য। তারপর শ্রীমূর্তি ফোনটা নিয়ে কান্না করতে করতে জগদ্ধাত্রীকে বলতে থাকে যে, শুনলে তো সব কিছুই, পরপর আমার 4টি বন্ধু মারা গিয়েছে। জগদ্ধাত্রী বলে, হ্যাঁ সব শুনেছি, আপনি কোনো চিন্তা করবেন না, স্বয়ম্ভু তো এখানে আছে, ইনভেস্টিগেশন করছে। আপনি শুধু একটা কাজ করুন, আপনার বন্ধুদের মধ্যে পুরানো কোনো অতীত আছে কি না সেটা শুধু জেনে আমাকে জানাবেন। এই বলে জগদ্ধাত্রী ফোনটা রেখে দেয়। এরপর আমরা দেখতে পাবো জগদ্ধাত্রী একটি ঘরে কাজ করছিল। উৎসব তখনই দরজার সামনে এসে বলছে, আসতে পারি বৌদি? জগদ্ধাত্রী বলছে, বাবা ঠাকুরপো, কি ব্যাপার হঠাৎ করে এই ঘরে? তখন উৎসব বলতে থাকে, হ্যাঁ আমি আসলে এসেছি তোমাকে একটা সুসংবাদ দিতে। কৌশিকী মুখার্জি একটু পরে বাড়ি থেকে চলে যাবে, আর ঋষভ দুর্গা তো অলরেডি চলে গিয়েছে, কাকনও বাড়িতে নেই, আর সমরেশও চলে যাবে। তাই এটাই দাঁড়ালো যে এই বাড়িটা না একদম পুরো ফাঁকা। তাই বলছি তোমাকে না পেপারসগুলো দিতে এলাম। জগদ্ধাত্রী বলছে, কি আছে এতে? উৎসব বলছে, দেখো ব্যাপারটা না কোর্ট অব্দি পৌঁছে যাবে। জগদ্ধাত্রী তখন বলে, কোন ব্যাপারটা কোর্ট অব্দি পৌঁছে যাচ্ছে উৎসব? তখন উৎসব বলতে থাকে, আর কোম্পানির প্রপার্টি, এসব কিছু কোর্ট অব্দি পৌঁছে যাবে। জানো তো জগদ্ধাত্রী, অনেক দেখেছি সোজা আঙ্গুলে না ঘি ওঠে না, তাই আঙ্গুলটাকে না একটু বাঁকা করতে হলো। তাই এই মুখার্জি বাড়ির ভিত্তি না একদম নড়ে যাবে। আমরা সবাই মিলে কোর্টে যাচ্ছি আমাদের ভাগটা চাইতে। দেখো আমি যেটা বুঝেছি যে কান্না করে না এসব কিছু পাবো না। জগদ্ধাত্রী এবার অনেক রেগে যায়। জগদ্ধাত্রী রেগে গিয়ে উৎসবের কলার টান ধরে বলতে থাকে, তোমার লজ্জা করছে না? এই বাড়ির ছেলে, তুমি এত অন্যায় করেছো, তাও তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে শুধুমাত্র তুমি এই বাড়ির ছেলে বলে। এরপর তুমি টাকার জন্য, পয়সার জন্য কোর্টে যাবে? তখন উৎসব বলে, হ্যাঁ আমি টাকা পয়সার জন্য কোর্টে যাব। দেখো জগদ্ধাত্রী, আমি যেটা বুঝলাম কৌশিকী মুখার্জি না খুব তীক্ষ্ণ বুদ্ধি, আর ভবিষ্যতে মালিকানা যা আছে সব দুর্গার দিকে চলে যেতে পারে। আর দুর্গার তো রেশমের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে, এসব ব্যাপার না তুমি বুঝবে না, অনেক অঙ্ক কষেছি, তো এবার বুঝলাম কোর্টে যাওয়াই ভালো। তুমি এই পেপারসগুলো দেখে নাও, তোমার লয়ারের না লাগতে পারে। তখন ওসব চলে যাবে। ওই মুহূর্তে ওসব বলতে থাকে, আমরা কোর্টে যাওয়ার পরে তুমি কিন্তু আমাদের অফিসে যেতে পারো, মানে ওখানে কাজকর্ম করতে পারো, ওই কলম পেশার কাজ যেটা আমি করি। আর চিন্তা করবে না, তার জন্য কিন্তু আমরা তোমাকে টাকা পয়সা দিয়ে দেবো। আর তাছাড়া আমরা তো একটু কোয়ালিটি টাইমও করতে পারি, তাই না? তুমি আর আমি, ওই যেমন আমরা আগে দুজন প্রেম করতাম তেমনই, বুঝতে পেরেছো? তখন জগদ্ধাত্রী এই কথাটা শুনে রেগে যায়, উৎসবকে মারতে যাবে। তখন জগদ্ধাত্রীর হাতটা ধরে ফেলে উৎসব মুখার্জি বলছে, আমি জানতাম জানো তো যে তুমি হাতটা চালাবে,
তাই আমি রেডি ছিলাম। যাই হোক, আমাকে এখন যেতে হবে, সবাই অপেক্ষা করছে, কোর্টে যেতে হবে। জগদ্ধাত্রী তখন জিজ্ঞাসা করছে কয়টা বাজে। উৎসব মুখার্জি উৎসব বলছে এই তো 10টা বাজে। কেন? তখন জগদ্ধাত্রী বলতে থাকে তোমার খারাপ সময় এবার শুরু হয়ে গেছে উৎসব মুখার্জি। উৎসব বলছে ঠিক আছে, সেটা দেখা যাবে। জগদ্ধাত্রী মুখার্জি কার খারাপ সময় কোর্টে শুধু একবার পৌঁছাতে দাও, তারপরেই দেখবে কার খারাপ সময় যাচ্ছে। ইতিহাস না তোমাকে ক্ষমা করবে না জগদ্ধাত্রী মুখার্জি। এই যে তুমি আর স্বয়ম্ভু মুখার্জি, দুজনের জন্যই না আজকে এই অবস্থা, জানো তো। এই বলেই উৎসব ওইখান থেকে চলে যায়। জগদ্ধাত্রী তখন অনেক রাগান্বিত হয়ে যায়, বলতে থাকে বাড়ি কিছুতেই ভাগ হতে দিবে না এবং সম্পত্তি তো ভাগ হতে দিবে না। এবার তোমরা না জগদ্ধাত্রীর রূপ দেখবে না, দেখবে জাস সানালের রূপ। অন্যদিকে দেখা যায় শ্রীমতীর একজন বান্ধবী রাজীবকে বলছে যে পুজোর সময় হয়ে গিয়েছে, যে পুজোর সময় হয়ে গেল মায়ের, তাই না? পুজোটা তো করতে হবে। রাজীব বলছে এতগুলো খুন হয়ে গিয়েছে আর সেই পরিস্থিতি পুজো। তখন শ্রীমতীর বান্ধবী বলছে হ্যাঁ মানছি খুন হয়ে গিয়েছে, কিন্তু মায়ের পুজো তো করতেই হবে। ওদের মৃত আত্মার জন্য মায়ের কাছে পুজো করতে হবে, ওদের যাতে শান্তি হয়। হ্যাঁ, হয়তো ঢাক বাজবে না, কাশের ঘন্টাও বাজবে না, কিন্তু মায়ের পুজো তো করতেই হবে। তখন অন্যান্য বন্ধুরা রাজীবকে বলতে থাকে পুজোটা বন্ধ করিস না রাজীব, ওরা তো পুজোর জন্যই এসেছিল, বল পুজোটা বন্ধ করিস না। ওরা যে এভাবে চলে যাবে সেটা তো আমরা কখনোই কল্পনা করতে পারিনি। রাজীব তুই এবার পুরোহিত মশাইকে বল পুজোটা শুরু করতে। শ্রীমতীর বান্ধবী বলছে আমি তাহলে মায়ের ভোগে রান্নাটা করতে যাচ্ছি। তখন শ্রীমতীর বান্ধবী গিয়ে বলছে তুই ভোগে রান্না করতে যাচ্ছিস? তখন শ্রীমতীর বান্ধবী বলছে কেন, কি হয়েছে? তখন শ্রীমতী বলছে না, ওই যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে স্বয়ম্ভু আর তার টিম একবার এসে কথা বলতে চায়, তাই বললাম। তখন শ্রীমতীর বান্ধবী বলছে ঠিক আছে, তুই আছিস তো, তুই কথা বলে নে, আমি তাড়াতাড়ি করে স্নানটা করে বুকটা চড়িয়ে দিব, তা না হলে দেরি হয়ে যাবে পুজোর মধ্যে। এই বলে অন্যান্য বন্ধুরা ওইখান থেকে চলে যায়। তখন রাজীব বলে অমিতাভ তো পুজো করবে বলে স্নান করতে গেল, জানিস তো না পুরো নাস্তিক ছিল, পূজা অর্চনা মানতেই চাইতো না, হঠাৎ পুজোর কাজ করবে। তখন এইখানে স্বয়ম্ভু তার টিমকে নিয়ে চলে আসে। তখন রাজীব বলে কোনো কিছু কি পাওয়া গেল? তখন স্বয়ম্ভু বলছে না এখনো পাওয়া যায়নি, তবে পাওয়া যাবে। তন্ন তন্ন করে পুরো ফার্ম হাউসটাই খুঁজে দেখা হলো, কিন্তু কোথাও কোনো রিভলভার পাওয়া গেল না। অ্যান্ড আই এম সরি, এবার আপনাদের ঘরগুলো আমি সার্চ করব। রাজীব কথাটা শুনে একেবারেই ভয় পেয়ে যায়। রাজীব তারপর বলছে ঘর সার্চ করবেন মানে? তখন বলে হ্যাঁ, মৃত ব্যক্তিদের ঘরগুলো অলরেডি আমি সিল করে দিয়েছি, সার্চ করা হয়েছে কিন্তু পাওয়া যায়নি। এবার বাকি যে কয়জন আছে, এবার আপনাদের ঘরগুলো আমরা সার্চ করব। রাজীব বলছে কি বলছেন, এরা তো আমাদের গেস্ট, আপনি এদের ঘর সার্চ করবেন? আপনি আমার ঘর সার্চ করুন, ওদের সার্চ করতে হবে না। তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ আপনার ঘর তো আমি সার্চ করবই। শ্রীমতী তখন স্বয়ম্ভুকে বলছে অসুবিধা নেই, আপনি আমাদের সবার ঘরই সার্চ করুন, খুনিকে আমাদের ধরতেই হবে সবাই। তারপর ওইখান থেকে চলে যেতেই স্বয়ম্ভু শ্রীমতীকে জিজ্ঞাসা করে কাল রাজশ্রী বাবুকে লাস্ট কখন দেখেছেন? তখন শ্রীমতী বলে জানেন তো রাজশ্রী না খুব ভালো না মাউথ বাজাতো। আমি তখন মণ্ডপে হঠাৎ শুনতে পেলাম যে মাউথ বাজাচ্ছে, তারপর গিয়ে দেখি মায়ের সামনে শ্রী মাউথ বাজাচ্ছে। তারপর আমি ওর সাথে গিয়ে কথা বললাম, জিজ্ঞাসা করলাম যে বাড়ির খবর একটু বল, তোর বউ ছেলে মেয়ে সবাই কেমন আছে? তো ও জানালো যে ওর মেয়ে বেঙ্গালোরে আর ছেলে মেডিকেল প্রফেশনে আছে। তারপর আমি জিজ্ঞাসা করলাম তোর বউ? তখন রাজস্বী বলছে ওর বউর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে। এটা বলে শ্রীমতী অনেক ইমোশনাল হয়ে পড়ে, যা শুনে স্বয়ম্ভু অবাক হয়ে যায়। তো প্রিভিয়াস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি কি হতে চলেছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।